হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র থেকে একটি গল্প, গুপ্তধনের গুজব। সুচিত্রা ভট্টাচার্যের অকাল প্রয়াণে মিতিন মাসির কাহিনীর ধারা স্তব্ধ হয়ে গেল। প্রকৃতপক্ষে মিতিন মাসি সমগ্রের শেষ খণ্ড এটি। মিতিন মাসি ওরফে থার্ড আইয়ের প্রজ্ঞাপারমিতা মুখার্জি। তাহলে গুপ্তধনের গুজব গল্পটির আজকের তৃতীয় পর্বটি শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। পাক্কা 12 ঘন্টা সফর সেরে টুপুরাজ কুপোকাত। ওহ, একখানা দিন গেল বটে। সেই সকালে রওনা দিয়ে গাদিয়াড়া হয়ে নূরপুর, তারপর মিনধ্বজ বাবুর বাড়ি ঘণ্টা তিনেক নানান অনুসন্ধান চালালো মিতিন মাসি। টুপুরকেও সাগরেদি করে যেতে হলো। শেষে সত্যি সত্যি বাস ধরে প্রত্যাবর্তন। একদিনে ট্যাক্সি, ট্রেন, অটোরিকশা, নৌকা, বাস, শুধু উড়োজাহাজটাই যা হয়নি। বাসেই ধকল গেল সবচেয়ে বেশি। বড্ড ঢিকুর ঢিকুর চলে, একবার দাঁড়ালে আর নড়তেই চায় না। নূরপুর থেকে তারাতলা প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে দিল। তারাতলায় ট্যাক্সি নিয়ে টুপুর যখন ঢাকুরিয়া পৌঁছলো তখন সব দম নিঃশেষ। পার্থ আজ তাড়াতাড়ি ফিরেছে। আরতিকে ছুটি দিয়ে নিজেই বানিয়েছে রাতের খানা, আলুর দম, চিকেন ভর্তা আর পরোটা। বুমবুমকে খাইয়েও দিয়েছে সময় মতো। টুপুর মিতিনের বিধ্বস্ত দশা দেখে বুঝি মায়া জাগলো। ঝটাপট সাজিয়ে ফেললো টেবিল। টুপুরকে বলল, আয় রে, ওস্তাদ শেফের হাতে রান্না খেয়ে আজ তোদের খুন নিবৃত্তি হোক। চিকেন ভর্তাটা পার্থমেশো ভালোই বানায়, আগেও খেয়েছে টুপুর। আলুর দমটাই তাই চাকলো প্রথমে। জিভে ঠেকিয়ে বলল, দারুণ। নারকোল তো দিয়েছো, সঙ্গে পোস্তও আছে মনে হচ্ছে। ইয়েস, এটা মোগলাই আলুর দম। জানিস তো, মুঘলদের সব খানাতেই অল্প বিস্তর পোস্ত থাকতো। আমি তো জানতাম আফগানিস্তানে খুব পোস্তর চাষ হয়। আরে সেই জন্যেই তো মুঘলরা কোন রাস্তা দিয়ে ভারতে ঢুকেছিল। হ্যাঁ, বাবর তো অরিজিনালি কাবুলেরই রাজা ছিলেন। পার্থ মুখে একটা গাম্ভীর্য ফোটালো। যাকগে, আজ তোদের এক্সপিডিশন কেমন হলো বল। সংক্ষেপে বর্ণনাটা সারল টুপুর। নৌকোয় বসে লক গেট দর্শন, ইটভাটা হয়ে মিনধ্বজদের গৃহে প্রবেশ, মিনধ্বজ করুণা অনঙ্গমোহনের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, খোঁড়াখুড়ির জায়গাটা আবার পর্যবেক্ষণ, বেসমেন্টে মিতিন মাসির উত্তেজিত পদচারণা, বেরোনোর মুখে সন্দীপনের সঙ্গে ঝলক মোলাকাত, সবই বলল আলগা আলগা ভাবে। শুধু ইলিশ ভক্ষণটাই চেপে গেল, পাছে পার্থমেশো দুঃখ পায়। কথার মাঝেই মিতিন স্নানও সেরে হাজির। চিকেনটা শুকলো একটু, তারপর একখানা পরোটা আঙুলে বুলিয়ে নিরীক্ষণ করলো। পার্থ ভুরু নাচিয়ে বলল, কেমন দেখছো? ভারতের ম্যাপ হয়নি, মেরে কেটে পশ্চিমবঙ্গের মানচিত্র বলা যায়। শুধু শেপটাই দেখলে পার্থ রীতিমতো আহত। কি রকম মুচমুচে হয়েছে দেখো। ছোট্ট একখানা টুকরো দাঁতে ছিঁড়ে অনেকক্ষণ ধরে পাকলে পাকলে খেলো মিতিন। অধীর চোখে মতামতের জন্য অপেক্ষা করছে পার্থ। মিনিট দুয়েক পর মিতিনের উদাসীন তারিফ, ওকে, খিদের মুখে চলে যাবে। পার্থ ক্ষুব্ধ গলায় বলল, এই তো তোমাদের দোষ, প্রাণ খুলে প্রশংসা পর্যন্ত করতে পারো না। রান্নাটা যে ছেলেদের হাতেই বেশি খোলে, এটা মানতেও মেয়েদের আপত্তি। মিতিন খিলখিল হেসে উঠল। ওই হাসি বুঝি বলে দিল তার সারা দিনের ক্লান্তি কেটে গিয়েছে। গপা গপ খাওয়া সেরে ঝপাঝপ বানিয়ে ফেললো 3 কাপ কফি। টুপুর বিছানায় যাওয়ার উদ্যোগ করছিল, তাকে পাকড়াও করে বসালো সোফায়। হাতে গরম কফি ধরিয়ে দিয়ে বলল, এক্ষুনি শুলে চলবে? পরীক্ষা দিতে হবে না? কিসের পরীক্ষা? সারাদিন যে সঙ্গে ঘুরলি, কদ্দূর কি বুঝলি শুনি। টুপুর ঈষৎ চাঙ্গা বোধ করল। মিতিন মাসি তাকে গুরুত্ব দিলে নিজেকে বেশ ওয়াটসনের মহিলা সংস্করণ বলে মনে হয়। ঠোঁট কামড়ে বলল,
অনেক নতুন তথ্যই ভাঁড়ারে এলো আজ। কোত্থেকে শুরু করি? যেখান থেকে খুশি। প্রথমে করুণার প্রসঙ্গে বলি। বলো। করুণা আগের দিন জানায়নি মিনোদ্ধ্বজবাবুর বাড়িতে ওর বরের যাতায়াত আছে। বরের নামটা কি? গোবিন্দ। সন্দীপন বাবু ওকে দিয়েই বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করান। সুতরাং বাড়ির চারপাশটা গোবিন্দ ভালোই চেনে। অভিমত ছুঁড়ে পার্থ কফি নিয়ে বসলো। তাই তো, অবশ্যই। আর সেই কারণেই অন্ধকারে খোঁড়াখুড়ির স্পটটা খুঁজে পাওয়া তার পক্ষে কঠিন নয়। অতএব পরের বার যে দুটো লোক হানা দিয়েছিল, গোবিন্দ তাদের একজন হলেও হতে পারে। নিতিন মাথা দোলালো। তারপর অনঙ্গমোহন বাবুর ঠাকুরদার বাবা নিনহতে বছর কয়েক বাস করেছিলেন। সিংহধ্বজের সঙ্গে তার ভালোই ঘনিষ্ঠতা ছিল। ভুজঙ্গমোহন ছিলেন একজন জ্যোতিষী। অনেক ব্যাপারেই সিংহধ্বজ তার পরামর্শ মেনে চলতেন। সিংহধ্বজকে পাকাপাকি বসবাসের দিনটা তিনি স্থির করে দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে ওখানে প্রবেশের আগে সিংহধ্বজের মৃত্যু হয়। পার্থ ফোড়ন কাটল। এই জায়গাটায় একটু প্যাঁচ আছে বলে মনে হচ্ছে। নিতিন চোখ নাচিয়ে বলল, কি প্যাঁচ? সিংহধ্বজের মৃত্যুটা অস্বাভাবিক নয় তো? হয়তো ভুজঙ্গমোহনই তাকে। তুত, গুলিয়ে দিও না তো। সিংহধ্বজ মারা যান বাগবাজারের বাড়িতে হৃদরোগে। মোর ওভার ভুজঙ্গমোহন তাকে অযথা খুন করবেনই বা কেন? মোটিভ তৈরি করাই যায়। পার্থ নড়ে চড়ে বসলো। যদিও গুপ্তধনের তত্ত্বে আমি এখনো বিশ্বাস করছি না, তবু ধরো পর্তুগিজ বণিকটি তার সব সোনাদানা নিয়ে যেতে পারেননি। জলদি জলদি কেটে পড়ার তাড়ায় কিছু হয়তো গোপন জায়গায় রয়ে গিয়েছে। হয়তো সিংহধ্বজ কোনোভাবে সেই স্থানটির সন্ধান পেয়েছিল এবং বিশ্বাস করে ভুজঙ্গমোহনকে বলেও ফেলেছিল, অবশ্যই স্থানটির সঠিক অবস্থান না জানিয়ে। ভুজঙ্গমোহন হয়তো তখন ওই বাড়িতেই ছিলেন অথবা নিয়মিত যাতায়াত করতেন। তিনি হয়তো লোভে পড়ে সিংহধ্বজকে হত্যা করে। পরে নিজেও তিনি ওই গুপ্তধন খুঁজে পাননি, তাই মরার আগে ছেলেটাকে গল্প বলে যান। সেই ছেলে বলেন তার ছেলেকে। এইভাবে হয়তো বংশ পরম্পরায় কাহিনীটি চলছে। অনঙ্গমোহনের বাপ ঠাকুরদা হয়তো রাষ্ট্র করে বেড়াননি। এখন পেট পাতলা অনঙ্গমোহনের দৌলতে সবাই জানছে। খুবই কষ্ট কল্পনা। পাঁচখানা হয়তো, তবে উড়িয়ে দিচ্ছি না, মাথায় রাখবো। নিতিন কথাটা ভাসিয়ে ফের টুপুরের দিকে ফিরল। আর কি জানলি আজ? 14 মাস আগে লক গেটের কাদা সাফ হয়েছে। আর লক গেট আদেও খোলা হয় না। জল বাড়লেও কচ্ছিত কখনো পুরোটা ডোবে। নেক্সট, সন্দীপন বাবু দায়িত্ব নিয়ে কাদা পরিষ্কারের কাজটি করিয়েছিলেন। তবে তার আগে ফোনে মিনোদ্ধ্বজ বাবুর অনুমতি নিয়ে নেন। কাদা সরাতে সন্দীপন বাবু 7,000 টাকার মতো খরচ হয়েছিল। আর কাদা মাটি বিক্রি করে তিনি 800 টাকা পান। পাস বইয়ে হিসেব আছে। তারপর আর কি? টুপুর মাথা চুলকালো। তেমন কিছু তো। স্মৃতিশক্তিকে আরো প্রখর কর। তোর মেশোর মতো শুধু শব্দ জব্দ করে কিচ্ছু হবে না। প্রতিটা ডাটা পুঙ্খানুপুঙ্খ মনে রাখার একটা প্রসেস আছে। সময়ের উল্টো দিকে ধাপে ধাপে এগোতে হয়। অর্থাৎ দিনের শেষ থেকে ক্রোনোলজিক্যালি শুরুতে যাওয়ার চেষ্টা করবি। প্রথমে শুধু আজকের দিনটা, তারপর আজ আর গতকাল, তারপর আজ কাল পরশু, বুঝলি? এবার বল, মিনোদ্ধ্বজ বাবু আজ কি জানালেন? কি? কানাডার বাড়িটা এখনো বিক্রি হয়নি। সেপ্টেম্বর মাসে আবার ওয়াটারলু যাবেন। তখন বাড়িটাও বেচবেন, ছেলে মেয়েদের কাছেও মাস 3-4 কাটিয়ে আসবেন। হ্যাঁ বলছিলেন তো। কিন্তু এই কেসের সঙ্গে তার কি সম্পর্ক? হয়তো আছে, হয়তো নেই। তবে তথ্যটা তো মাথায় রাখতে হবে। নিতিন ভুরু কুচকে কি যেন ভাবলো। আচ্ছা, একটা ব্যাপার তুই লক্ষ্য করেছিস? কি গো? খুব ইন্টারেস্টিং। পেছনের ফটক থেকে গঙ্গার দিকে মুখ করে লক গেটখানা বেশ খানিকটা বাঁয়ে। পার্থ বলল, ও তো কালই দেখেছি। আর যে স্পটটা খোঁড়া হয়েছিল সেটা কিন্তু একদম লক গেটের সোজাসুজি। তাই নাকি? তো ভাবছি কোনো কার্যকারণ সম্পর্ক কি একেবারেই নেই? এ তো আমার গল্পের চেয়েও আষাঢ়ে কল্পনা, ম্যাডাম ডিটেকটিভ। সুযোগ পেয়ে পার্থ একটু খোঁচা দিয়ে নিল। ভুতুরে শব্দ টব্দর ব্যাপারে আর এগোতে পারলে? কাল আর নতুন কিছু ঘটেছে? না, ডিটেকটিভ দেখলে ভূতেরা তফাতে সরে যায়। সাপে নেউলে সম্পর্ক তো।
টুপুর হেসে ফেলল। বিনোদদাসদের বাড়ির একটা দৃশ্য মনে পড়ল হঠাৎ। জিজ্ঞেস করলো, আচ্ছা মিতিন মাসি, তুমি বেসমেন্টে তখন ওভাবে হাঁটছিলে কেন? প্যাসেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পা গুনে গুনে যাচ্ছ, ফিরছো, বেসমেন্টের চাতালে নেমে ঘাড় উঁচিয়ে ঘর তিনখানা বারবার করে দেখছিলে। নির্মাণের কারিকুরিটা বুঝতে চাইছিলাম। কপালে টকাটক টোকা মারল মিতিন। ঝপ করে তর্জনী তুলে বলল, ওয়ান মোর থিং। বিনোদধ্বজ বাবুর বাড়ি আর রতন বাবুর ইটভাটার মাঝে পাঁচিলটা কিন্তু কমন। টুপুর বলল, হ্যাঁ তো, এবং পাঁচিলের হাইট 7-8 ফুটের বেশি নয়। তুমি কি বলছো? চোর দুটো ওই পাঁচিল ডিঙিয়েই গুপ্তধন খুঁজতে এসেছিল? কিসের সন্ধানে এসেছিল তা এখনো জানা যায়নি, তবে স্পটটায় পৌঁছানোর ওটাই সহজতম রুট নয় কি? আর পালানোর সময় তো দৌড়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে হাত 15-20 সাঁতার কেটে ইট ভাটায় উঠে হাওয়া মারা যায়। ওহ, তোমাদের গবেষণা এবার থামাবে? পার্থ কফির কাপ সিঙ্কে রেখে এসেছে, লম্বা হাই তুলে বলল, যেখানে গুপ্তধনই নেই সেখানে কে ঢুকলো, কে বেরোলো, কে খুঁড়লো, কে পালালো, তাতে কি আসে যায়? সবই তো মিনিংলেস। গুপ্তধন মানে কি শুধু সোনাদানা আর মোহর? মিতিন পাল্টা প্রশ্ন হানল, অন্য কিছু কি হতে পারে না? দুনিয়ায় আর কি বহুমূল্য আছে ম্যাডাম? সেটাই তো ঠাউর করার চেষ্টা করছি। চালিয়ে যাও। পার্থ আবার হাই তুলল। আমি শুতে চললাম। এই দাঁড়াও দাঁড়াও, কথা আছে। নিতিন তাড়াতাড়ি পার্থকে আটকালো। তোমার বন্ধু অরুণাভ পুরনো নিউজ পেপার জমায় না? ওটাই তো ওর রিসার্চের টপিক, ভারতের সংবাদ মাধ্যমের ক্রমবিকাশ। অরুণাভ তো হিকির গ্যাজেটেরও ফটোকপি রেখেছে। গুড, কাল তো ছুটি, সকালে ওর বাড়ি গিয়ে পুরনো দিনের নিউজ একটু ঘেটে আসো তো। 19th সেঞ্চুরিতে আলমিরা নামের কোনো ব্যবসায়ী, বলতে হবে না, বুঝে গিয়েছি। পার্থ তৃতীয় হাইটা তুলল। ঘরে যেতে যেতে বলল, ডোন্ট ওয়ারি, যদি কিছু থাকে ঠিক জোগাড় করে আনবো। পার্থ চলে যাওয়ার পরও মিতিন বসে থাকলো চুপচাপ। টুপুরেরও ঘুম পাচ্ছিল, কিন্তু মিতিন মাসিকে ছেড়ে উঠতে পারল না। কি ধরনের গুপ্তধনের কথা ভাবছে মিতিন মাসি? কোনো যুগান্তকারী বৈজ্ঞানিক ফর্মুলা, হারিয়ে যাওয়া প্রাচীন পুঁথি, অথবা বিখ্যাত শিল্পীর দুষ্প্রাপ্য কোনো ছবি? কিন্তু সেসব কি মাটিতে পুঁতে রাখা সম্ভব? এক যদি কোনো বাক্সে পুড়ে আলমিরার সময় থেকেই কি রাখা আছে, নাকি শিখধ্বজ বা সিংহধ্বজ? ভাবনাটাকে চমকে দিয়ে হঠাৎ মিতিন মাসির গলা, আমার মোবাইলটা নিয়ে আয় তো। এত রাতে কাকে ফোন করবে গো? আমাদের ভেলটুদাকে। গেঁওখালির যে ছেলে দুটো ধরা পড়েছিল তাদের একটু ট্রেস করতে চাই। কেন, ওরা কি কোনো কাজে লাগবে? কিছু বলা যায় রে, হয়তো ওরাই ওই রহস্যের মিসিং লিঙ্ক। অর্থাৎ ঠিকঠাক হৃদয়ঙ্গম করতে পারলো না টুপু। কোন মিসিং লিঙ্কের কথা বলছে মিতিন মাসি? স্বাধীনতা দিবসের সকালে মন মেজাজ বেশ ফুরফুরে থাকে টুপুরের। ঘুম ভাঙে প্রভাত ফেরির আওয়াজে। ড্রাম বাজাতে বাজাতে পাড়া পরিক্রমা করে ক্লাবের ছেলেমেয়েরা। কানে আসে দেশাত্মবোধক সঙ্গীতের সুর। সমবেত গানের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। টুপুরও বেরিয়ে পড়ে চটপট। পাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের পর সোজা স্কুল। সেখানে একটা কি অনুষ্ঠান হয় ফি বছর। নাচ, গান, আবৃত্তি, নাটক। ফাংশন শেষে লুচি বোঁদের প্যাকেট সাবার করতে করতে হল্লাগুল্লার আনন্দ নেহাত কম নয়। তা এবছর তো সে টুপুর মাসির বাড়িতে। রুটিনটাও তাই অন্যরকম। ভোরবেলা ফিটফাট হয়ে বুম বুম দে স্কুলে গেল টুপুর, ভাইয়ের খুদে গার্জেন বনে। 10:30 নাগাদ ফিরে এসে দেখলো পার্থমেশও নেই। আরতিদি যথারীতি কাজে ব্যস্ত, আর অস্বাভাবিক গম্ভীর মিতিন মাসি সোফায় আসেন। টুপুর চোখ নাচিয়ে বলল, কি গো, ইন্ডিপেন্ডেন্স ডেতে পেঁচার মতো মুখ কেন? ভারী গলায় মিতিন বলল, কেসটা বড্ড তাড়াতাড়ি পেকে গেল রে। মানে? বিনোদধ্বজ বাবুর ফোন এসেছিল কাল রাতে। ও বাড়িতে আর একটা ইনসিডেন্ট ঘটেছে। কি রকম? রাত 3টে নাগাদ বিনোদধ্বজ বাবু বাথরুম যাওয়ার জন্য উঠেছিলেন।
তখনই হঠাৎ শব্দ পেয়ে জানলা দিয়ে দেখেন পিছনের গেট টপকে জনাপাচেক লোক ঢুকছে বাড়িতে। জানলা থেকেই চেঁচিয়ে ওঠেন মিনদ্ধ্বজবাবু। লোকগুলো তৎক্ষণাৎ শটকান দেয়। চটপট চাতালে নেমে মিনদ্ধ্বজ দেখেন একটা স্পিড বোট বিকট শব্দ তুলে বেরিয়ে গেল বাঁয়ে, মানে ডায়মন্ড হারবারের দিকটায়। টুপুর স্তব্ধ হয়ে শুনছিল। বিড়বিড় করে বলল, কি সাংঘাতিক কাণ্ড! লোকগুলো ডাকাত টাকাত নাকি? গুপ্তধনের খবর পেয়ে চড়াও হয়েছিল? অনেকটা সেরকমই লাগছে বটে। তবে মিতিন একটুক্ষণ চুপ থেকে বলল, যদি ডাকাতি হয় তো দুধদার পালাবে কেন? ওই নির্জন জায়গাটায় মিনদ্ধ্বজবাবু গলা ফাটিয়ে চেঁচালেও কেউ শুনতে পাবে না। আর একটা 66 বছরের লোককে মেরে ধরে কার্যসিদ্ধি করে চলে যাওয়া ডাকাতদের পক্ষে কি এমন কঠিন? তাহলে ওরা চোরটোরই। চোর ছেঁচোর কি দল বেঁধে আসে রে, তাও আবার স্পিড বোট নিয়ে? ডাকাতও নয়, চোরও নয়, লোকগুলো তাহলে কি? নিশ্চয়ই ওরা রাত 3টে নিনহর চাতালে বসে আড্ডা জমাতে আসেনি। ওদের উদ্দেশ্যটাই তো ভাবছি। আমি কিন্তু একটা ব্যাপার কিছুতেই মানতে পারছি না মিতিন মাসি। কি? কেন যে মিনদ্ধ্বজবাবু জেদ করে একা একা আছেন? সন্দীপনবাবু বাড়িতে থাকলে কত সুবিধা হয় বলেই টুপুর একটু দম নিল। অবশ্য দল বেঁধে এলে ওরা দুজনেই বা কি করবে? বটেই তো। তবে মিনদ্ধ্বজবাবু এবার খুব ঘাবড়েছেন। সকাল হতে না হতেই ডেকেছিলেন সন্দীপনকে। শুনে টুনে সন্দীপনও নাকি ভীষণ উদ্বিগ্ন। সে নাকি বলেছে আর কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই, যত শিগগির সম্ভব সে গেটে বন্দুকধারী নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করছে, সামনে পেছনে দুদিকে। মিনদ্ধ্বজবাবু রাজি তো? মনে তো হলো পরামর্শটা এবার শুনবেন। আমাকেও জিজ্ঞাসা করছিলেন কি করা উচিত। তুমি কি বললে? সিকিউরিটির বন্দোবস্ত তো যখন তখন করা যায়, তবে আমি এক্ষুনি তাড়াহুড়ো করতে বারণ করেছি। কিন্তু এরপর যদি মারাত্মক কিছু ঘটে যায়? ঘটবে না, আমার 6th সেন্স বলছে। মিতিন ঝুপ করে থামল। তার ষষ্ঠ ইন্দ্রিয় কি বলছে আর জানা হলো না টুপুরের। ঠোঁটে কুলু পাটলে মাসির পেট থেকে কথা বের করা শিবেরও অসাধ্য। তবে ভাবনা চিন্তার একটা জটিল প্রক্রিয়া যে মিতিন মাসির মস্তিষ্কে চালু হয়ে গিয়েছে তাতে টুপুরের সন্দেহ নেই। অগত্যা টুপুরের আর কাজ কি? ভ্যাবলার মতো বসে থাকা ছাড়া। বেশিরভাগ চ্যানেলেই স্বাধীনতা দিবস উদযাপনের ঘটা এখন। কোথাও দেশপ্রেমের সিনেমাও দেখাচ্ছে, কোথাও গান, কোথাও কুইজ। দূরদর্শনে চলছে সেনাবাহিনীর কুচকাওয়াজ। জঙ্গি হানার আশঙ্কায় দেশের সর্বত্রই এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 2-4 হাত অন্তর অন্তর কমান্ডোর প্রহরা। তাদের সতর্ক চোখ এদিক ওদিক ঘুরছে। অনুষ্ঠানটার মাঝেই পার্থমেশো ফিরে এসেছে। ঢুকেই টুপুরকে বলল, তোর মাসিকে আমার ফিজ রেডি করতে বল। কিসের? সকালের মধ্যে এত কিছু ইনফরমেশন জোগাড় করলাম, তার মূল্য দিতে হবে না? মিতিন প্রায় ধ্যানস্থই ছিল এতক্ষণ। হঠাৎ মাথা ঝাঁকিয়ে বলল, আগে শুনি তো, দেখি কতটুকু কি কাজে লাগে। ব্যবহার করতে পারবে কিনা সেটা তোমার সমস্যা, তবে তথ্যগুলো দারুণ ইন্টারেস্টিং। ধপাস করে সোফায় বসে একখানা সিগারেট ধরালো পার্থ। পোড়া কাঠি অ্যাস্ট্রেতে গুঁজে বলল, নূরপুর ছিল এক পিকিউলিয়ার জায়গা। একদিকে ডায়মন্ড হারবারের ব্রিটিশদের ফোর্ট, একসময় যার নাম ছিল চিংড়িখালিগড়। অন্যদিকে ফালতায় ডাচদের দুর্গ। সিরাজদৌল্লার হাতে মার খেয়ে কলকাতা ছেড়ে পালিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে আশ্রয় নিয়েছিল। অবশ্য তার আগেই ডাচরা ওই দুর্গ থেকে পাত্তারি গুটিয়েছে। এই দুই দুর্গের মাঝে নূরপুর ছিল হারমাদদের ঠেক। হারমাদ মানে জানিস তো টুপুর? জলদস্যু। ইয়েস, স্প্যানিশ শব্দ আরমাডার থেকে অপভ্রংশ হলো হারমাদ। আরমাডার অর্থ হলো নৌবহর। তা যাই হোক, 150-200 বছর ওই পর্তুগিজ দলদস্যুরা নূরপুরকে সেন্টার করে তাদের লুটপাট চালাতো। 18th সেঞ্চুরির শেষের দিকে ব্রিটিশরা তাদের হটিয়ে দেয়। তবে 2-1 পর্তুগিজ হারমাদ ব্রিটিশদের সঙ্গে ভাবটাপ জমিয়ে রয়ে গিয়েছিল নূরপুরে। সেই রকমই এক হারমাদ বেসিল ডি আলমিডা এখানে নতুন একটা ব্যবসা ফেঁদে বসে। খুব অভিনব নয় অবশ্য। এই কাজ তারা ভারতবর্ষে আগেও করেছে, ভারতের বাইরেও।
হঠাৎ হঠাৎ গ্রামে হানা দিয়ে ছেলে বুড়ো জোয়ান যাদেরই হাতের কাছে পেত তুলে এনে বিদেশে চালান করে দিত দাস হিসেবে। বেসিল প্রধানত এদের পাচার করত ওয়েস্ট ইন্ডিজে। ওখানকার গায়না, ত্রিনিদাদ অনেক জায়গাতেই তখন ব্রিটিশ শাসন। ওইসব ব্রিটিশরাই কিনে নিত লোকগুলোকে, তাদের দিয়ে বানাতো বাড়ি ঘর রাস্তাঘাট। নিতিন বলল, বাজে কথা ছেড়ে পয়েন্টে এসো। আরে বাবা আসছি তো। পার্থ ছাই ঝাড়ল। কুইন ভিক্টোরিয়া ভারতের ভার নেওয়া পর্যন্ত এই ব্যবসায়টি রমরমিয়ে চলছিল। তারপর ইংল্যান্ডের পার্লামেন্টে এই দাস চালান নিয়ে খুব ঝড় ওঠে। অগত্যা ব্যবসাটাও শেষমেশ বন্ধ করতে হয়। ফ্রান্সিস ডি আলমিডা সম্পর্কে কি জানলে? ওই নামটা পাইনি। বোধহয় ফ্রান্সিস ছিল বেসিলের ছেলে। ওই সময়ই সম্ভবত ওই পাপ ব্যবসার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এটা হয়তো মানা যেতে পারে। নিতিন ঘাড় নাড়ল। সময়টা মোটামুটি মিলছে। রানী ভিক্টোরিয়া মানে 1858। তার যদি 15-20 বছর পরেও ফ্রান্সিস নূরপুর চলে গিয়ে থাকে, তাহলে তো এখন থেকে 100 বছরই হয়, ঠিক কি না? একদম ঠিক। খাপে খাপ মিলে যাচ্ছে। আমি এই লাইনেই ভাবছিলাম। মনে হচ্ছে এবার আলোর রেখা দেখতে পাচ্ছি। রেখাটি সম্পর্কে অভাজন কি কিছু জানাতে পারে? ধৈর্য ধরো মহাশয়, অচিরেই সব প্রাঞ্জল হয়ে যাবে। বলতে বলতে নিতিন মোবাইলের বোতাম টিপল। রিংটোন বেজে উঠতেই কানে চাপলো খুদে দূরভাষ যন্ত্রটি। ও প্রান্ত বোধহয় ধরছে না। কেটে দিয়ে আবার চেষ্টা করলো। এবারও ব্যর্থ। আস্তে আস্তে ভুরু কুঁচকে যাচ্ছে নিতিনের। চতুর্থ দফা প্রয়াস চালিয়ে ছেড়ে দিল। মোবাইলটা টুপুরকে বাড়িয়ে দিয়ে বলল, একটা দরকারি কল আসতে পারে, ধরে শুনে নিস কথাগুলো। কার ফোন? কি কথা? তুই জানিস। নিতিন উঠে বাথরুমে গেল। চোরা একটা উত্তেজনা নিয়ে আক্ষেপ করছে টুপুর। বেশিক্ষণ ধৈর্য ধরতে হলো না অবশ্য। মিনিট 3 মধ্যেই মোবাইলের ঝংকার। মনিটরে নাম দেখে টুপুর শশব ব্যস্ত। হ্যাঁ, অনিশ্চয় আঙ্কেল, বলুন। মোবাইলটা সাইলেন্ট মোডে ছিল। ওপারে অনিশ্চয় মজুমদারের ওজনদার গলা। তোমার মাসির তো পরপর মিসড কল দেখছি। হ্যাঁ, কাল রাত্রিরে মাসি আপনার কাছে একটা ইনফরমেশন চেয়েছিল। সেই ব্যাপারেই। মাসি এখন কোথায়? স্নানে ঢুকেছে। আমায় বলতে পারেন। মিস ওয়াটসন? অনিশ্চয় অট্ট হাসিতে হেসে পড়লেন। হাসিটা থামতে প্রায় মিনিট খানেক সময় লাগলো। তারপর হঠাৎই ভারী গলায় বললেন, বেশ, শোনো তাহলে। কাল রাতেই আমি গেওখালি থানায় ফোন করেছিলাম। ওরা এখনো ডিটেলে জানাতে পারেনি, তবে কিছু ফিডব্যাক দিয়েছে। যে ছেলে দুটো নূরপুরে ধরা পড়েছিল, একজনের নাম তপন, অন্যজন শফিকুল, 2 মূর্তিমানই দিন 15 হলো বেপাত্তা। মানে গেওখালি ছেড়ে কোথাও পালিয়েছে। কোথায় আছে বাড়ির লোকও নাকি ঠিকঠাক বলতে পারেনি। ও, তোমার মাসিকে জানিও, থানায় আমার বলা আছে, ওরা ফিরলেই খবর পাওয়া যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। তারপর তোমরা আবার মিনোধ্বজদার বাড়ি কবে যাচ্ছ? ঠিক জানি না, মাসি বলতে পারবে। আমাকে টাইম টু টাইম কেসের ডেভেলপমেন্টটা জানাতে বলো। আমি কিন্তু একটু চিন্তায় আছি। বেচারা বিদেশ থেকে এসে কি যে গাড্ডায় পড়লো, আমাদের হাতেও ব্যাপারটা ছাড়তে চাইল না। আপন মনে আরও একটুক্ষণ গজগজ করে ফোন কাটলেন অনিশ্চয়। টুপুর বুঝে উঠতে পারল না অনিশ্চয়ের সমাচারটা ভালো না খারাপ। ছেলে দুটোকে জেরা না করলে কেসটা এগোতে কি অসুবিধা হবে নিতিন মাসির? ওরাই নাকি মিসিং লিঙ্ক, কিন্তু 2 মক্কেলই পালালোই বা কোথায়? কেন? অন্য কোনো গুপ্তধনের সন্ধানে পাড়ি দিল নাকি? টুপুরের বিস্ময় অনেকটাই বুঝি বাকি ছিল। এমন একটা দুঃসংবাদ পেয়ে হতাশা তো দূর থাক, নিতিন মাসি একটু চমকালো না পর্যন্ত। শুধু চোয়াল আরো শক্ত হলো, চোখের মনি 2-1 সেকেন্ড বুঝি স্থির। ব্যাস, চুল টুল আঁচড়ে এসে আবার হাতে তুললো মোবাইল ফোন। এবার মিনোধ্বজ মর্মরবক্ষ বাকছি। অসম্ভব কেজো স্বরে নিতিন বলল, গুপ্তধন রহস্য আমি সমাধান করে ফেলেছি। আমার চেকটা রেডি রাখবেন। দাঁড়ান, উত্তেজিত হবেন না। যা বলছি আগে মন দিয়ে শুনুন। কাল দুপুর 12টায় করুণা, সন্দীপন আর অনঙ্গ মোহনকে অতি অবশ্যই উপস্থিত থাকতে বলবেন। তাদের সামনেই আমি সুতোর জটটা খুলব। এই মুহূর্তে আপনার কিছুই জানার প্রয়োজন নেই, বরং কিছু করণীয় আছে। এখন বাড়িতে ওই 3 জনের কেউ প্রেজেন্ট আছে কি?
শুধু করুণা? আপনি এক্ষুনি ছুটি দিয়ে দিন। সন্দীপন আর অনঙ্গ মোহনকে ফোনে ইনফর্ম করুন দুজনের কারোরই আজ আর আপনার বাড়িতে আসার দরকার নেই। রাধা মাধবের পূজা অর্চনা একদিন বন্ধ থাক, কারণটাও তিনজনকে জানিয়ে দেবেন। বাড়িটায় এখন যে অবস্থা আছে আমি ঠিক সেই অবস্থাতেই কাল বাড়িটা দেখতে চাই। অতএব কাল দুপুর 12টার আগে কেউ যেন ও বাড়িতে পা না রাখে। যা বললাম মুখস্থ করে নিন। অবিকল এই বাক্যগুলোই বলবেন সবাইকে, একটি শব্দ বাদ না দিয়ে। গুপ্তধন রহস্য ফাঁস করার জন্য আমি যে তাদের ডাকছি এটাও জানাতে ভুলবেন না। আর একটা কথা, আজ রাত্রিরে চোখ আর গলাকে বিশ্রাম দিন। আপনার কম্পাউন্ডে কেউ ঢুকলেও টু শব্দ করবেন না। চেনা অচেনা কাউকে দেখলেও না। ভয় নেই, আপনার প্রোটেকশনের ব্যবস্থা থাকছে। পার্থ আর টুপুর হাঁ করে কথাগুলো গিলছিল, মাথা ভো ভো করছে, কিছুই ঢুকছে না মগজে। ফোনালাপ সেরে মিতিনের সরাসরি প্রশ্ন, তোমরা আজ সারা রাত জাগতে পারবে? পার্থ টুপুর কোরাসে বেজে উঠল, আমরা কেন? নো কোয়েশ্চেন, জবাব চাইছি, পারবে? চোখ চাওয়াচাই করলো পার্থ টুপুর। কি হেয়ালি রে বাবা। রাত তখন 2:10। নূরপুরের পথঘাট পুরোপুরি শুনশান। রাস্তার কুকুরগুলো পর্যন্ত ঘুমিয়ে কাদা। একটা জিপ প্রায় নিঃশব্দে উঠে এলো বাঁধের রাস্তায়। হেডলাইট না জ্বালিয়ে নিনহর খানিক আগে থামলো সহসা। পরপর 5টা লোক নামলো গাড়ি থেকে, এগোলো সতর্ক ভঙ্গিতে। নিনহর গেটে এসে সামনের লোকটা একগোছা চাবি বের করলো। ছোট্ট শব্দ, খুলে গেল তালা। ফটক সামান্য ফাঁক করে একে একে ঢুকে পড়লো 5 মূর্তি। প্রত্যেকেরই পায়ে রবার সোলের জুতো, তবু নুড়ি পাথরে হাঁটতে গিয়ে আওয়াজ বাজছে মৃদু মৃদু। গোটা কম্পাউন্ড এখন অন্ধকার। চওড়া বারান্দায় একখানা বাল্ব জ্বলছে বটে, তবে তার দুটি সিঁড়ির নিচ পর্যন্ত যেন পৌঁছচ্ছে না। গাঢ় আবছায়ায় লোকগুলোকে কেমন আধি ভৌতিক লাগছে। অ্যাসবেস্টাস ছাওয়া গ্যারেজটার কাছাকাছি এসে সামনের লোকটা দাঁড়িয়ে পড়লো হঠাৎ। কিছু শুনল কি, নাকি মনের ভুল? সন্দিগ্ধ চোখে তাকালো এদিক ওদিক। মিনধ্বজের গাড়িখানাকে দেখলো ঝলক। আস্তে আস্তে মিলিয়ে এলো ভুরুর ভাঁজ। এবার এগোলো। সোজা বেসমেন্টের দরজার কাছে পৌঁছে অনভ্যস্ত হাতে চাবি ঘোরালো তালায়। হাতের ইশারায় ডাকলো সঙ্গীদের। পরপর 5 জন সেধিয়ে গেল বেসমেন্টে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, প্রায় 45 মিনিট পর নিঝুম পুরীর গর্ভগৃহ থেকে বেরিয়ে এলো লোকগুলো। 4 জনের মাথায় ভারী ভারী কাঠের বাক্স, 5ম জনের কাঁধে বড়সড় একটা ঝোলা। সেই ঝোলাধারী ফের বন্ধ করলো বেসমেন্ট। ঠিক তখনই এক তীব্র আলোর ঝলকানি। 4 সেলের টর্চের জোরালো আলো আছড়ে পড়লো লোকটার মুখে। টর্চের পেছন থেকে মিতিনের গলা গর্জে উঠল, আপনার কারিকুরি জারিজুরি সব শেষ সন্দীপন। একটুও নড়াচড়ার চেষ্টা করবেন না। আমার রিভলভার কিন্তু লোডেড, আমি টার্গেট মিস করি না। ঘটনার আকস্মিকতায় ঝোলাধারী হতচকিত। দাঁড়িয়ে পড়ল স্থানুবৎ। বাকি 4 জন বাক্স ফেলে ফটকের দিকে দৌড়তে যাচ্ছিল। মিতিন এবার তাদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ল, পালাবার পথ নেই। পুলিশ গোটা বাড়িটাই ঘিরে ফেলেছে। যদি চুপচাপ ধরা দেন তো ভালো, নইলে এক্ষুনি পুলিশ শুট করবে। সত্যি সত্যি ডজন 2 পুলিশ যেন মাটি ফুঁড়ে আবির্ভূত হলো। কম্পাউন্ডেই গা ঢাকা দিয়ে অপেক্ষা করছিল তারা। ঝকঝকে চেহারার এক তরুণ অফিসার সপ্রতিভ স্বরে বলল, এবার তাহলে হ্যান্ডকাফ পরাই ম্যাডাম। এক্ষুনি, একটুও দেরি করবেন না। পাখির বাসা থেকে একটা পাখিও যেন উঠতে না পারে। আগে পালের গোদাটিকে আষ্টে পৃষ্ঠে বাঁধুন। ওর মগজটা শয়তানিতে গিজগিজ করছে। ও কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক ক্রিমিনাল। কাজটা কিন্তু ভালো করলেন না ম্যাডাম। সন্দীপন গড়গড় করে বলে উঠল, ভবিষ্যতে আপনার কপালে খুব বিপদ আছে। নিজের বর্তমানটা তো আগে সামলান। অন্তত 10 বছর জেলের ঘানি তো ঘুরিয়ে আসুন। যদি গড়াদের ওপার থেকে বেরোতে পারেন তখন নয় আবার মোকাবিলা করা যাবে। সন্দীপন ফের তোড়পে উঠতে যাচ্ছিল। পুলিশ অফিসার দাবড়ে থামালেন তাকে, হাত কড়া পড়ালেন। পার্থ টুপুরও বেরিয়ে এলো মিনধ্বজের গাড়ির পেছন থেকে। জুলজুল চোখে দেখলো সন্দীপনকে। অস্ফুট স্বরে বলল, কিন্তু ও বেটার ক্রাইমটা কি? বাক্সগুলোয় গুপ্তধন আছে বুঝি? এতক্ষণ কষ্ট করলে আর একটু ধৈর্য ধরো। বাড়ির মালিকের সামনেই বাক্স খোলা হোক। হ্যাঁ,
পার্থ টুপুর কম কষ্ট করেনি। সেই রাত 9:30টায় পৌঁছেছিল ফলতায়। অনিশ্চয় মজুমদারের নির্দেশে একখানা ভুটভুটি তৈরি ছিল ফেরিঘাটে, তাতে চড়ে 11টায় নূরপুর। তারপর চোর ছেঁচড়দের মতো পিছনের ফটক টপকে গুটি গুটি পায়ে মিনোধ্বজের গ্যারেজ। তখন থেকে টানা 3 ঘন্টা ঘাপটি মেরেছিল ঢাউস গাড়িটার আড়ালে। ইয়া ইয়া মশার কামড়ে সর্বাঙ্গ দগড়া দগড়া, তবে মুখে শব্দ করার জো নেই। এতটুকু নড়াচড়াও নিষিদ্ধ। এ যে কি যন্ত্রণা! তা যাই হোক, কষ্ট করে কেষ্ট না পাক সন্দীপন তো মিলেছে, এবার ক্লাইম্যাক্স তো দেখতেই হয়। নিতিনের আহ্বান পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে মিনোধ্বজ। হঠাৎ বাড়িতে এত পুলিশ টুলিশ লোকজন দেখে প্রথমটায় কেমন বেভুল দশা। সন্দীপনের হাত করাটি পর্যন্ত খেয়াল করেননি। তাকেই জিজ্ঞেস করে বসলেন, এই কি হয়েছে, এখন এত ভিড় কেন? সন্দীপন এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিল। নিতিন হেসে বলল, ও আপনাকে দেখে লজ্জা পাচ্ছে মিস্টার বাগচি। কেন? এমন মহৎ কাজকর্ম করছিল আপনার বাড়িটাকে গোডাউন বানিয়ে। মানে এই বাক্সগুলোই আছে, সচক্ষে দেখুন। তরুণ পুলিশ অফিসারটি একটার পর একটা বাক্স খুলছেন। অন্দরের বস্তুগুলোকে দেখে শুধু মিনোধ্বজ কেন, সকলের আক্কেল গুরুম। ডজন ডজন রিভলভার, স্বয়ংক্রিয় রাইফেল, খানতিনেক মিনি রকেট লঞ্চার, অজস্র কার্তুজ, সেল, গ্রেনেড। সন্দীপনের ঝোলা থেকেও বেরোলো বেশ কিছু জিনিস, দিশি পিস্তল, পাইপ গান, গুলি। টুপুরের স্বর ঠিকরে উঠল, এ যে একখানা আস্ত অস্ত্রাগার। সেই জন্যেই তো বলছি উনি মহৎ কর্মে লিপ্ত ছিলেন। বিদেশ থেকে বেআইনি চালান হয়ে আসা অস্ত্র যেসব গুণধরদের মাধ্যমে দেশময় ছড়িয়ে পড়ে, শ্রীমান সন্দীপন তাদেরই একজন। সঙ্গে সাঙ্গপাঙ্গও আছে, তপন, শফিকুল, তারপর আরও 4 পিস। কি সর্বনাশ! সন্দীপনকে আমি এত বিশ্বাস করতাম। মিনোধ্বজ হায় হায় করে উঠলেন। আমার বাড়িতে এই কারবার চালাতো? কোথায় রাখা ছিল এসব? রাত্রির বেলাতেই দেখবেন। চলুন তাহলে। 5 মক্কেলকে পুলিশ ভ্যানে তুলে দিয়ে অফিসারটিও নিতিনদের সঙ্গে নিলেন। বেসমেন্টে ঢুকলো মিতিন। টর্চের আলো পথ দেখাচ্ছে। প্রথম ঘর দুটো পেরিয়ে 3 নম্বরটিতে এসে নিতিন বলল, আপনি কি জানেন এ বাড়িতে একটা পাতালপুরি আছে? মিনোধ্বজ বললেন, আমরা তো সেখানেই দাঁড়িয়ে। এ তো মর্তধাম, পাতালপুরি আরও নিচে। অন্ধকারে নিতিনের গলাটা কেমন অন্যরকম শোনালো। আমরা এখন পাতালপুরির খিড়কি দরজায় মিস্টার বাগচি। কোথায় দরজা? ওইদিকে তো শুধু বেসমেন্টের চাতালে নামার। ওটি ছাড়াও এ ঘরে আরও একটি দরজা আছে, আরও নিচে নামার। বলতে বলতে নিতিন ক্রুশবিদ্ধ যিশুর বিশাল তৈলচিত্রটির সামনে গিয়ে দাঁড়ালো। ছবিটাকে ঠেলে বাঁয়ে সরাতেই বেরিয়ে পড়ল এক গহ্বর। অন্ধকারে গর্তটা যেন হাঁ হাঁ করছে। নিতিন গহ্বরের মুখে আলো ফেলল। আসুন দেখুন এখান থেকে কিভাবে লোহার সিঁড়ি নেমে গিয়েছে অনেকটা নিচ পর্যন্ত, টুপুর বিস্ময়ের প্রান্ত সীমানায়। অন্তত 25-30 ফুট নেমেছে ঘোরানো সিঁড়ি। তলায় শুধু আধারই আধার। একে একে সবাই নামছে সিঁড়ি বেয়ে, খুব সাবধানে। মাঝামাঝি পৌঁছতেই পরপর লোহার বাঙ্ক, একটা দুটো নয়, অজস্র। কম করে 30-40টা তো হবেই। সিঁড়ি থেকে বাঙ্কে যাওয়ার রাস্তাও আছে, সরু সরু, 3-3.5 ফুটের বেশি নয় বাঙ্কগুলো, কিন্তু অনেকটাই গভীর। টর্চ মেরে মেরে বাঙ্কের ভিতরগুলো দেখছেন নিতিন। বলল, বেবাক ফাঁকা, সব কটা বাক্সই বের করে নিয়েছে। মিনোধ্বজ হতভাগ মুখে বলল, বাড়ির তলায় এরকম সাংঘাতিক সব ব্যবস্থা আছে আমি জানতামই না। আপনার বাবা ঠাকুরদারও অবগত ছিল বলে মনে হয় না। সম্ভবত সিংহধ্বজ বাবুই ওই প্রকাণ্ড ছবিটি দিয়ে এই দরজাটিকে পাকাপাকিভাবে আড়াল করে দেন। কেন? কারণ এই দরজাটাই তো একটা কুৎসিত অধ্যায়ের স্মৃতি বহন করছে। কি হতো এখানে? অন্ধকারে দাঁড়িয়ে অন্ধকারের কাহিনী শুনবেন? নিতিন টর্চের আলো ঘোরালো। তার চেয়ে চলুন ওপরে আপনার লিভিং রুমে গিয়ে বসি। দিনের আলো ফুটতে না ফুটতেই খবর পেয়ে গেছিলেন অনিশ্চয়। অস্ত্র উদ্ধারের নাম শুনেই প্রায় উঠতে উঠতে চলে এসেছেন নূরপুরে। দ্রুত ঘুরে এলেন পাতালপুরি, একদম তলা পর্যন্ত সরেজমিন করে উপরে উঠে হাঁপালেন কিছুক্ষণ। তারপরেই গলায় বিলাপ ঝরে পড়ল। ও হো হো,
আর্মস স্মাগলিংয়ের কেসেও আপনি পুলিশকে টেক্কা দিয়ে বেরিয়ে গেলেন? মিতিন ঠোঁট টিপে হাসল। কিছু মনে করবেন না অনিশ্চয়দা, পুলিশের যা কর্মতৎপরতা তাদের কাছে হারা খুব কঠিন। যা খুশি টিজ করে যান। আমাদের তো এখন প্রতিবাদের মুখ নেই। ফোঁস করে একটা শ্বাস ফেলেছেন অনিশ্চয়। তবে ক্রিমিনালদেরও ব্রেনের তারিফ করতে হয়। জিনিসগুলো রাখার জন্য এমন একখানা জায়গা সেট করেছে। ওই বাঙ্কগুলো কিন্তু সন্দীপনদের তৈরি নয়, ওগুলোর নির্মাতা তো বেসিল ডি আলমিডা। তিনি কে? ফ্রান্সিস ডি আলমিডার বাবা, ঠাকুরদাও হতে পারেন। ওই ফ্রান্সিস ডি আলমিডার কাছ থেকেই বাগচি পরিবার ওই বাড়িটা কিনেছিলেন। বেসিল ডি আলমিডা ছিলেন একজন পর্তুগিজ হারমাদ এবং দাস ব্যবসায়ী। গ্রামগঞ্জ থেকে ছেলে বুড়োদের ধরে এনে ওই অন্ধকূপের মতো বাঙ্কগুলোয় পুড়ে রাখতেন। জাহাজের খোল ভর্তি করার মতো লোক সংগ্রহ হয়ে গেলেই পত্রপাঠ চালান করতেন 7 সমুদ্র 13 নদীর ওপারে। বিনিময় মিলত ঘরা ঘরা মোহর। করুণা এখনো আসেনি। মিনোধ্বজ নিজেই কফি বানিয়ে এনেছেন। ট্রেখানা টেবিলে রাখতে রাখতে বললেন, এখন বুঝতে পারছি গুপ্তধনের গুজব চাউর হওয়ার কারণ কি। যা রটে তার কিছু তো বটে। মিতিন হাতে কফি মগ তুলল। সিংহধ্বজ বাবু ওই ঘরা ঘরা মোহরের গল্পই করেছিলেন ভুজঙ্গমোহনকে। সম্ভবত গুপ্ত দরজার সংবাদটিও ভুজঙ্গমোহনের অজ্ঞাত ছিল না। কিন্তু সিংহধ্বজবাবুর প্রতি বিশ্বাসঘাতকতা হবে ভেবে কাউকে ওই গোপন দরজার কথা তিনি জানাননি, এমনকি দাস ব্যবসার কথাও নয়। তাতে হয়তো বাগচি বাড়ির দুর্নাম হওয়ার আশঙ্কা ছিল। তবে খানিক হেঁয়ালি করেছেন। ফলে মাটির তলায় মাটি, তার তলে ঘরা ঘরা মোহর, এমন একটা গুজব ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে। অনিশ্চয় প্রাজ্ঞস্বরে বললেন, ওই রিউমার থেকেই কিন্তু আপনার মাথায় আসা উচিত ছিল মিনোধ্বজদা। আরে ভাই, আন্ডারগ্রাউন্ড মানে আমরা তো চিরকালই জানি বেসমেন্ট, আর বেসমেন্টের চাতাল। লক গেট খুললে নাকি চাতাল পর্যন্ত জল এসে যেত, তারপর আর একটা আউটলেট দিয়ে তা বের করা হতো। অবশ্য সবই শোনা গল্প। আমার ঠাকুরদা তো কবেই পাঁচিল তুলে চাতালে জল আসা বন্ধ করে দিয়েছেন। নীল হয়ে জল ঢোকা কিন্তু এখনো বন্ধ হয়নি মিস্টার বাগচি। ওই জলপথেই এ বাড়িতে অস্ত্র ঢোকানো হয়েছে। কিভাবে? অনিশ্চয় খাড়া হয়ে বসলেন। তাহলে একটু পিছন থেকে শুরু করি। আলমিরাদের সময় লক গেট ছিল 3খানা। জলের চাপ কমাতেই গেটগুলো ব্যবহার হতো বটে, তবে যাদের ধরে আনছে তারা যাতে কোনোভাবে নদী পালাতে না পারে তার জন্য ছিল ওই 3 ধাপের গারদ। কোনো কারণে হু হু করে জল বেড়ে গেলে গোটা পাতালপুরি ভর্তি হয়ে জল উঠে পড়তো বেসমেন্টের চাতালে। তখন বাঙ্ক থেকে বের করে বেসমেন্টের ঘরগুলোয় রাখা হতো বন্দি মানুষগুলোকে। আর যখন চালানের প্রয়োজন হতো লক গেটগুলো খুলে ক্যানেলে জল ঢুকিয়ে নৌকায় করে নদীতে আনা হতো, অর্থাৎ আলমিরাদের জাহাজ ঘাটায়। শিখিধ্বজ বাড়িটা কেনার পর ক্রমে ক্রমে জাহাজ ঘাটা এবং 2খানা লক গেট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। খোঁজ নিলে দেখা যাবে তখন হয়তো কোনো বড় ঘূর্ণিঝড়টরও হয়েছিল। হ্যাঁ, হয়েছিল তো। পার্থ বাইরে থেকে 1 রাশ সিঙ্গারা জিলিপি কিনে এনেছে। গরম সিঙ্গারায় কামড় বসিয়ে বলল, অরুণাভর বাড়িতে তো কাল দেখেছিলাম 1893-তে একটা জোর সাইক্লোন হয়েছিল এই এলাকায়। তবে তো ওই ঝড়েই। মিতিন পার্থর কথাটা প্রায় লুফে নিয়ে বলল, যাই হোক, 3rd গেটটা টিকে গিয়েছিল কোনো মতে, কিন্তু আর ব্যবহার করা হয়নি। সিংহধ্বজবাবু গুপ্ত দরজাটির ছবি দিয়ে বন্ধ করে দেওয়ার পর পাতালপুরিটিও পাকাপাকিভাবে লোকচক্ষুর অন্তরালে চলে যায়। পরে মিনোধ্বজবাবুর ঠাকুরদা ব্রজধ্বজবাবু আর কোনো রকম ঝুঁকিতেই যেতে চাননি। পাছে ওই লক গেটখানা ভেঙে কোনোভাবে জল ঢুকে পড়ে, এই আশঙ্কায় তিনি চাতালেও পাঁচিল তুলে দেন। অতএব লক গেট অধ্যায়ের এখানেই পরিসমাপ্তি হওয়ার কথা, কিন্তু তা হলো না। অনেকক্ষণ চুপ থাকার পর টুপুর বলে উঠল, সন্দীপনবাবু লক গেটখানা পরিষ্কার করে আবার ব্যবহারযোগ্য করে তুললেন। ঠিক তাই, কারণ এ বাড়িতে থাকার সময় সে আবিষ্কার করে ফেলেছে কিভাবে লক গেট খোলা যায়। একই সঙ্গে সে বের করে ফেলেছে পাতালপুরিতে ঢোকার রাস্তা। তারপরেই আর্মস ডিলারদের সঙ্গে তার যোগাযোগ হয়। তলে তলে নিজস্ব একটা দলও তৈরি করে নেয় সে। রাতে জোয়ারের সময় লক গেট খুলে দেয়। টুক করে অস্ত্র সমেত স্পিড বোট ঢুকে পড়ে পাতালপুরিতে।
অস্ত্র বেরোনোরও একই পন্থা, তবে স্থলপথেও পাচার হয় অস্ত্রের পেটি ভায়া গুপ্ত দরজা। এবং তাকে তো সন্দেহ করারও কেউ নেই। পার্থ কাঁধ ঝাঁকালো। ফাঁকা বাড়িতে তো শ্রীমান সন্দীপন একাই অধীশ্বর। টুপুর বলল, তা কেন? অনঙ্গ মোহন তো আসতেন দুবেলা। তিনি কি কিছুই আঁচ করতে পারেননি? কি করে করবেন? প্রথমত তার যাতায়াত একটি নির্দিষ্ট টাইমে, আর সেই সময়টিতে তো সন্দীপন লক্ষ্মী ছেলে। দ্বিতীয়ত অনঙ্গ মোহন বাবুর সঙ্গে ব্যবহারটিও অত্যন্ত মধুর রেখেছেন সন্দীপন। তাছাড়া অনঙ্গ মোহন তো বহু সময় নেশার ঘোরেই থাকেন। বাবু এসে পড়াতেই সন্দীপনের মুশকিল হলো। শুধু মুশকিল কি রে, বলে সাড়ে সর্বনাশ। বাবু পার্মানেন্টলি থাকাই শুরু করলেন তা নয়, সন্দীপনকেও বাড়ি থেকে আউট করে দিলেন। ফলে সন্দীপনেরও ছটফটানি বাড়ছিল, কারণ এই ধরনের নিষিদ্ধ মাল তো রোজ রোজ আসে না। 2 মাস 4 মাস পর পর হয়তো কোনো জাহাজে চোরাগোপ্তা এলো। সমুদ্র থেকে সেই অস্ত্র স্পিড বোট বা নৌকায় করে ঢোকে সন্দীপনদের মতো এজেন্টদের ঘরে। বাবু দেশে ফেরার পরেও সন্দীপনের কাছে এরকম একটা কনসাইনমেন্ট এসেছিল। ঝুঁকি নিয়ে পাতালপুরিতে পেটিগুলো ঢুকিয়েও ফেলেছিলেন সন্দীপন। প্ল্যান ছিল এবার কারবারটা কিছুদিন বন্ধ রাখবে, পাছে বাবুর কোনোভাবে খটকা লাগে। তাই লক গেট খোলা বন্ধের ব্যবস্থাটাও সাময়িকভাবে অকেজো করে দিয়েছিল। আর সেই কর্মটি করতে গিয়েই বিপত্তি। যা ভয় পাচ্ছিল তাই হলো। বাবু দেখে ফেললেন। হতভাগ স্বরে বললেন, আমি আবার কি দেখলাম? ওই যে 2টো চোর মাটি খোঁড়া। লক গেট বিকল করার জন্য ওরা মাটি খুঁড়ছিল। ওটাই তো ভ্রান্তি, দৃষ্টিভ্রম। দূর থেকে যখন আপনি দেখেছেন তখন মাটি খোঁড়া হচ্ছে না, বোঝানো চলছে। তা কি আপনার পক্ষে বোঝা সম্ভব? বাবু কেমন ভ্যাবাচাকা মুখে তাকিয়ে রইলেন। চশমার কাঁচের পেছনে বড় বড় চোখ দুখানা যেন আরও বিস্ফারিত। তোতলানো গলায় বললেন, মাটি খোঁড়া হচ্ছিল না? উল্টো কাজটাই তপনরা করছিল তখন, আর সন্দীপনের নির্দেশ মতো। ওরা কি বোঝাচ্ছিল? আহা, ওখানেই তো লক গেটের প্রাণ ভ্রমরা, পাথরের নিচটায়। আমার হিসেব বলছে ওইখানেই আছে লক গেট খোলা বন্ধ করার মূল হাতলখানা। ওই হাতল থেকেই মোটা লোহার তার খাড়া নেমে গিয়েছে পাতালপুরিতে। সেখান থেকে পুলিতে পাক খেয়ে লম্বভাবে তার পৌঁছেছে লক গেটে। পাথর সরিয়ে হ্যান্ডেলটা ঘোরালেই লক গেট খুলে যাবে। কি কাণ্ড! যত শুনছি ততই শিহরিত হচ্ছি। চিরকাল চোখের সামনে পড়ে থাকা একটা জিনিসে আমাদের কৌতূহল থাকে না মিস্টার বাগচি? তবে হ্যাঁ, ইদানিং তো পরিস্থিতির কিছু বদল ঘটেছিল। ওই জগদ্দল পাথর আর অনর অবস্থায় ছিল না, নিয়মিত সরানো হয় বলে আলগা হয়ে গিয়েছিল। সুতরাং এবার আপনার কৌতূহল জাগতেও পারত, কিন্তু আমি সত্যিই কিছু খেয়াল করিনি ম্যাডাম। হতে পারে, তবে যার মনে পাপ সে তো ভয় পাবেই, এবং তাকে সাবধানও হতে হবে। অবশ্য একটা কথা মানছি, সন্দীপনের উপস্থিত বুদ্ধি অত্যন্ত প্রখর। পরিস্থিতি ম্যানেজ করার জন্য সুচতুরভাবে নিজেই ছেলে দুটোকে পাকড়াও করেছে, আর তারাও সন্দীপনের শিক্ষা মোতাবেক গুপ্তধনের হুজুগটা আওড়ে গিয়েছে পুলিশের কাছে। কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে, ওই গুজবই যে সন্দীপনকে গাড্ডায় ফেলে দেবে, এটা সন্দীপন ভাবতেও পারেনি। কি গাড্ডা? ওই যে গুপ্তধন নিয়ে হইচই, ভিড়ভাট্টা, নিউজ চ্যানেল। হট্টগোলের মাঝে বেচারা সন্দীপনের কারবারের নাভিশ্বাস। অগত্যা বেচারা আপনাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করলো। রাত্রিরে চুপিসারে বেসমেন্টে ঢুকে নানা রকম সাউন্ডের টেপ চালাতো। হ্যাঁ, সেই কারণেই সন্দীপন সামনে থাকলে আপনি ভৌতিক শব্দ কখনো শোনেননি। নিতিন সোফায় হেলান দিল। আপনি যে ভূতের ভয়ে তেমন কাবু হলেন না, এটাও সন্দীপনের দুর্ভাগ্য। এদিকে পাতালপুরিতে জমে থাকা জিনিসগুলোর ডেলিভারির তাগাদা আসছে। সন্দীপন ক্রমশ মরিয়া হয়ে উঠেছে। জিনিস পাচারের জন্য ইট ভাটার পাঁচিল দিয়ে 2টো লোক নামালো, আপনি দেখে ফেললেন। স্পিড বোটে 5 জন এলো, তাও আপনার নজরে পড়ে গেল। অনিশ্চয় গোঁফ মোচড়াতে মোচড়াতে গিলছিল কথাগুলো। হঠাৎ জলদ গম্ভীর স্বরে বলে উঠলেন, আপনি যা বলছেন ম্যাডাম, তাতে তো একদিনে মিনোদ্ধাসদার সাবার হয়ে যাওয়ার কথা। আজ তো মানুষটা হাপিস হয়ে গেলেই বা কি করার ছিল? তাতে একটু সমস্যা ছিল বই কি। বাবুকে খুন করুক কি লোপাট, চাঞ্চল্য তো একটা হবেই। কলকাতার আত্মীয় স্বজনরা আসবে, ছেলে মেয়েরাও এসে পড়বে, আর সবচেয়ে বড় ঝামেলা তো আপনি।
আইজি সাহেব যে একটা হেস্তনেস্ত না করে ছাড়বেন না, এটাও তো সন্দীপনকে মাথায় রাখতে হবে। অতএব সব মিলিয়ে যে চাপ সৃষ্টি হবে তাতে সন্দীপনের কারবার চিরতরে 12টা বেজে যাবে। এমনকি তার গ্রেপ্তার হয়ে যাওয়াও কিছু অসম্ভব নয়। তার চেয়ে বরং কোনো ক্রমে এবারের কনসাইনমেন্টটা বিনা ঝঞ্ঝাটে পার করে দেওয়াটাই তো বেশি জরুরি। মিনধ্বজ বাবু সেপ্টেম্বরে বিদেশ গেলে আবার নয় কয়দিন ব্যবসাটা চালাতো। নিতিন একটু থামলো, আর চোখে মিনধ্বজকে দেখে নিয়ে বলল, অবশ্য শেষ পর্যন্ত যে মেরে ফেলতো না সে গ্যারেন্টিও কিন্তু নেই, কারণ আমদানি করা পেটিগুলো সন্দীপনকে বের করতেই হতো আর পৌঁছে দিতে হতো যথাস্থানে, নয়তো সন্দীপন তো নিজেই ঘেচাংফু হয়ে যাবে। বটেই তো, ওই ব্যবসা সাংঘাতিক খতরনাক। লাখ লাখ টাকা উপার্জন হয় ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে সামনে খাড়া। সামান্য বেগরবাই করলেই জান খতম। একবার লাইনে পা রাখলে বেরিয়ে আসার তো উপায়ই নেই। পার্থ রুমালে মুখ মুছল। একেই বলে শাঁখের কড়া, আসতে কাটে যেতেও কাটে। মিনধ্বজ করুণ মুখে বলল, আমি তো এখনো বুঝতে পারছি না, সন্দীপনের মতো ভদ্র শিক্ষিত ছেলে কি করে দেশদ্রোহীর খাতায় নাম লেখালো। দুষ্কর্মের জন্য সম্ভাবনাময় এমন একটা নিরালা বাড়িতে একটি ইয়াং ছেলে একা বাস করছে দেখে নিশ্চয়ই কোনো ওস্তাদ ছিপ ফেলেছিল, চারের সঙ্গে বড়শিও গিলেছে গলায়। আপনার সন্দীপন হাঁসফাঁস করছে এখন, বেচারার লাইফটাই বরবাদ হয়ে গেল। সেই টোপ দেনেওয়ালাকেও আমি ছাড়ছি না, ছোকরার পেট থেকে সব কটা নাম টেনে বার করব। মুঠো ঝাঁকিয়ে ঘোষণা করলেন অনিশ্চয়, যদি ভালোই ভালোই সব স্বীকার করে রাজসাক্ষী হও তো এবার সুস্থ জীবনে ফিরলেও ফিরতে পারে। নিতিন চুপচাপ আলোচনা শুনছিল, হাত বাড়িয়ে ভ্যানিটি ব্যাগখানা টানলো কাছে, কবজি উল্টে ঘড়ি দেখে বলল, এবার তো আমাদের উঠতে হয় মিস্টার বাগচি। মিনধ্বজ ব্যস্তভাবে বলল, সে কি এক্ষুনি যাবে? রাত ভোর পরিশ্রম করে গেলে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে। থ্যাংক ইউ স্যার, একেবারে বাড়ি গিয়ে রেস্ট নেব। ওকে, ফিসটা তো অন্তত নিয়ে যাবেন। মিনধ্বজ উঠে দাঁড়ালেন। এক সেকেন্ড, চেক বইটা নিয়ে আসি। লম্বা লম্বা পায়ে দোতলায় গেলেন মিনধ্বজ। অনিশ্চয় গা ঝাড়া দিয়ে বললেন, চলুন আমিও রওনা দিই, একবার শুধু থানাটা ছুঁয়ে যাব, তারপর চারজনে একসঙ্গে গল্প করতে করতে পুলিশের গাড়িতে ফিরবো। পার্থর পুটুস টিপ্পুনি। অনিশ্চয় ভুরু কুচকে বললেন, কেন, পুলিশের গাড়িতে কি অসুবিধে? না মানে শুনেছি পুলিশের গাড়িতে ওঠাটা নিজের হাতে, কিন্তু নামাটা অনেক সময় নাকি নামতে নামতে 6 মাস 1 বছরও লেগে যায়। অনিশ্চয় দম করে হেসে উঠলেন, দুলে দুলে হাসলেন, হাসিতে সর্বাঙ্গ কেঁপে উঠল। ঘরের গুরুগম্ভীর আবহাওয়া তরল হয়ে গেল যেন। মিনধ্বজ ফিরলেন, হাতের সাদা খামখানা নিতিনকে বাড়িয়ে দিয়ে বললেন, আর একটা দুটো প্রশ্ন করব? বলুন। করুণা আর অনঙ্গকে কি কাজে বহাল রাখতে পারি? স্বচ্ছন্দে সন্দীপন ওদের হাতে রেখেছিল, তবে পলিউটেড করতে পারেনি। আপনার তদন্তে আমি মুগ্ধ, কিন্তু রহস্য উদ্ঘাটনের সূত্রগুলো আপনি কি করে এত তাড়াতাড়ি পেয়ে গেলেন যদি জানতে পারি? নিছক কৌতূহল। খামখানা ব্যাগে ঢুকিয়ে নিতিন ভাবল কয়েক সেকেন্ড, তারপর বলল, আমি শুধু 4টে সুতো জোড়া লাগিয়েছি। পাথর বস্তা, বেসমেন্টের প্যাসেজের লেন্থ, বাড়ির উচ্চতা। মিনধ্বজ ফ্যাল তাকালেন, বুঝলাম না। একটা ভারী পাথর দীর্ঘকাল মাটিতে গাঁথা থাকলে যে পরিমাণ শ্যাওলা জমা উচিত এমনটি ছিল না, অর্থাৎ পাথর মাঝে মাঝেই সরানো হতো। তারপর পাঁচিলের ওপারে পেলাম 2খানা মাটির বস্তা। ইট ভাটায় বস্তা করে মাটি আসে না, ওরা পাড়ের মাটি কাটে অথবা নৌকা বোঝাই মাটি কেনে। তখনই বুঝলাম তপনরা বস্তা বোঝাই মাটি এনেছিল হ্যান্ডেলের জায়গাটা বোঝাতে। সন্দীপন বস্তা দুটো পাঁচিলের ওপারে ফেলে দেয়। মোর ওভার, গর্ত যদি খোঁড়াই থাকে তবে সেই মাটি দিয়ে গর্ত পুরো বুঝবে না, দুরমুশ করাতে আরও মাটি লাগবে। তখনই নিশ্চিত হলাম গর্ত খোঁড়াই হয়নি। 3 নম্বর, আপনার বেসমেন্টের প্যাসেজের দৈর্ঘ্য, যেখানে 3টে ঘর আছে, আপনার বাড়ির দৈর্ঘ্যের চেয়ে অন্তত 30 ফুট কম। ওই শূন্য স্থানটুকু তাহলে কোথায়? 3য় ঘরের গুপ্ত দরজাটাই এর একমাত্র সমাধান। এবার আসি আপনার বাড়ির উচ্চতায়। নদী থেকে লক গেট সমেত বাড়িটা যত উঁচু হওয়া উচিত ছিল, বাড়ির বেসমেন্ট আর উপরের অংশ মিলিয়ে তার চেয়ে অনেক কম। অতএব একটা পাতালপুরি থাকতেই পারে। এই সিম্পল ব্যাপারগুলোকে যে কেন আপনারা লক্ষ্য করেননি, সন্দীপন তো মনে হয় এগুলো থেকেই। মিনধ্বজ মোহিত হয়ে তাকিয়ে আছেন।
তার কাছ থেকে বিদায় নিয়ে নিতিন পার্থ অনিশ্চয়ের গাড়িতে গিয়ে উঠল। পাদানিতে পা রেখেও টুপুর হঠাৎ থমকালো, বলল 2 মিনিট, আমি এক্ষুনি আসছি, বলেই ছুটতে ছুটতে সোজা গঙ্গার পাড়। প্রভাতী আলোয় কি উজ্জ্বল দেখাচ্ছে নদীটাকে। প্রায় 200 বছর ধরে কত কিছু ঘটে গিয়েছে এই বাড়িতে। সেই আলমিরার সময় হাজার হাজার মানুষের কান্না, বাগচি পরিবারের আয়েশি জীবন, শেষমেশ সন্দীপনের এই ভয়ঙ্কর কার্যকলাপ, বহতা নদী সবই দেখছে, তবু কেমন বয়ে চলেছে উদাসীন। আপনা আপনি একটা দীর্ঘশ্বাস পড়ল টুপুরের। কার জন্য কে জানে। আমার এই গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।